ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র লাইলাতুল বরাত পালিত, রাতভর ইবাদত বন্দেগি, আল্লাহর রহমত কামনায় আকুতি। আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা, সংস্কার নিয়ে আলোচনা শুরু আজ। নির্বাচন নিয়ে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল, অভিযোগ বিএনপি নেতাদের। র্যাব বিলুপ্ত করতে বাড়ছে দেশি বিদেশি চাপ, রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করতে পারলে ফিরে পেতে পারে ভাবমূর্তি, বিশেষজ্ঞদের অভিমত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হল পবিত্র শবে বরাত। এই রাত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। আল্লাহর রহমত ও নৈকট্য লাভের পাশাপাশি গুনাহ মাফের আশায় নফল নামাজ, ইবাদত বান্দেগিতে ও কবর জিয়ারতের মাধ্যমে রাত্রি পার করেন ধর্মপ্রাণ মুসলমানরা। শুভ মাহফুজের রিপোর্ট। মহামান্বিত লাইলাতুল বরাত। পবিত্র কোরআনের ভাষায় একে বলা হয়েছে লাইলাতুল মুবারক বা বরকতময় রাত। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতে মহান আল্লাহ তাআলা তার বান্দার প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থীদের ক্ষমা করেন ও অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন। মধ্য শাবানের এই দিবাগত রাতটিকে মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। শুক্রবার মাগরিবের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম মসজিদে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। এই দুজন ছাড়া, এই দুই তরিকার মানুষ ছাড়া আল্লাহ পৃথিবীর সব মানুষকে আজকে রাতে নফল নামাজ, কোরআন তেলাওয়াতের পাশাপাশি রাতভর ইবাদত বন্দিগি ও প্রয়াত প্রিয়জনদের কবর জিয়ারতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। আজকে আমাদের ইবাদত বন্দিগির রাত। আমরা আল্লাহর কাছে চাওয়া পাওয়া, আমাদের সকল গুনাহ খাতা আল্লাহ পাক ক্ষমা করুক। আল্লাহ আমাদের এই বছরটা যাতে মুসলমান ভালো কাটাইতে পারি, ঠিক আছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা আমলের কাজ করতে পারি। আল্লাহ আমাদের ময়মুরব্বী যারা কবরে শুয়ে রয়েছে তাদেরকে জান্নাতবাসী করুন এবং যারা জীবিত আছে তাদেরকে সুস্থ রাখুন। যাদের আছে তাদের জন্য এবং যাদের কেউ নেই তাদের জন্য আমরা আসছি দোয়া করার জন্য, এবং আমার বাবা, দাদা, দাদি যারা মারা গেছে তাদের জন্য আমরা দোয়া করতে আসছি। যারা মারা গেছে তাদের তো এখন দোয়া, সূরা কালাম এগুলো ছাড়া আর তার কোনো কিছু পাবে না। তাদের কবরে আযাব যাতে আল্লাহ মাফ করে দেন। শাবান মাসের পরেই আসে রমজান মাস, পবিত্র শবে বরাত। তাই মুসলমানদের কাছে রমজানের আগমনী বার্তা বয়ে আনে। শবে বরাতের রাত থেকে রমজানের প্রস্তুতিও শুরু হয়ে যায় পুরোদমে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে 2 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেল 5টায় প্রধান উপদেষ্টাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে দুবাই এয়ারপোর্টে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমেদ বিল হোল আল ফালাসি। 2 দিনের সফরে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দেওয়ার পাশাপাশি সাইডলাইন বৈঠকে আমিরাতের স্বাস্থ্য, বাণিজ্য মন্ত্রী সহ একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এ সময় সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাংলাদেশ থেকে আরও শ্রমিক নেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে আজ। নতুন ব্যবস্থায় দেশে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়েতে উঠতে পারবে না বলে মন্তব্য করেছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান 90-এর ছাত্র আন্দোলনের নেতাকর্মী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, স্বৈরাচার বিরোধী ছাত্র পরিষদ, বিপ্লবী ছাত্র মৈত্রী, পাহাড়ি ছাত্র ফ্রন্ট সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, 90 এবং 24-এর স্বৈরাচার পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা। সব ষড়যন্ত্র মোকাবেলা করে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাবেক ডাকসু নেতা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। নির্বাচন নিয়ে টালবাহানা না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, সরকারকে বিভ্রান্ত করতে বিভিন্ন রাজনৈতিক দল
বিভিন্ন কথা বলছে। যারা নির্বাচন ব্যাহত ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভোটাধিকার হরণের চেষ্টা করছে বলেও অভিযোগ তার। আহমেদ সরারের রিপোর্ট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদস্য নবায়ন কর্মসূচি শুরু করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। শুক্রবার নয়াপল্টন দলীয় কার্যালয়ে এর উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই সময় তিনি বলেন, দলের মধ্যে কিছু স্বার্থান্বেষী মহল আছে যারা নিজের স্বার্থের বাইরে অন্য কিছু ভাবে না। সংগঠন বিরোধী কার্যক্রমে জড়িতদের সদস্যপদ যেন নবায়ন না হয় সেদিকে নজর রাখার পরামর্শ তার। নির্বাচন নিয়ে কোনো টাল ভানা করবেন না। আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরের নির্বাচন দিন। আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করছেন, পক্ষান্তরে তারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংস করার চেষ্টা করছে। অনেকে বলেন নির্বাচনের আগে বিচার করতে হবে, 3 মাসের মধ্যে তড়িঘড়ি করে নির্বাচন আপনারা বিচার করবেন, পারলে করেন, 3 মাসের মধ্যে বিচার করেন, অবিচার নয়। রমজানকে সামনে রেখে জিনিসপত্রের দাম বাড়ছে অভিযোগ করে তিনি বলেন, সিন্ডিকেট তাদের কাজ বন্ধ করেনি, ডেভিল ব্যবসায়ীদের সাথে হাত মিলিয়েছে বিশেষ একটি রাজনৈতিক দল। সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই। সিন্ডিকেটের কাজ করে যাচ্ছে এবং এই সরকারকে একটি বিব্রতকর অবস্থায় ফেলে দিতে চেষ্টা করছে। অনেকে বলে সরকারের মধ্যে এমন লোক রয়ে গেছে এখন পর্যন্ত যারা এদেরকে আশকারা দিয়ে বড় করতেছে। আজকে বিভিন্ন ব্যবসায়িক গ্রুপকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন 2-1টি রাজনৈতিক দল, 2-1জন রাজনৈতিক ব্যক্তি, ওদের সবার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছেন বিশেষ একটি রাজনৈতিক দল, যারা বারবার আমাদেরকে দোষারোপ করে, আসলে নিজের দোষ ঢাকতে গিয়ে ওই বিএনপির মতো দোষারোপ করতেছে। সকালে আদাবরে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। সব কিছু ভুলে এখন আমাদেরকে নির্বাচনের কাজে নেমে যেতে হবে। ভোটগুলো হইলো কিনা ঠিক করতে হবে, ভোট সেন্টারগুলোকে ঠিক করতে হবে, আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো করতে হবে, আর জনগণের পাশে আমাদেরকে থাকতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অবিলম্বে নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর ও রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জামাত ইসলামের আমিন ডক্টর শফিকুর রহমান বলেছেন, খুনিদের বিচার, প্রয়োজনীয় সংস্কার ও সুষ্ঠু নির্বাচন এখন জনগণের দাবি। জানান 24 শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে তার দল আপোষহীন থাকবে। গতকাল বিকেলে নরসিংদীর সাটিরপাড়া মাঠে এক জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নরসিংদী জেলা জামাতের আয়োজনে এই জনসভায় আগামীর দেশ গড়তে জামাতের উপর সাধারণ মানুষকে আস্থা রাখার আহ্বান জানান তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, আগামীতে সাম্য ও সুন্দর বাংলাদেশ গড়তে চায় জামাত ইসলামী। দলটির আমির আরও বলেন, আওয়ামী লীগ যে হিমালয় পরিমাণ অপরাধ করেছে, সুষ্ঠু বিচার হলে তারা হিমালয়ের নিচে চাপা পড়বে। ফ্যাসিবাদ বিদায় নিলেও জামাত ইসলামের নিবন্ধন ফেরত পেতে আদালতে লড়াই করতে হচ্ছে, এটি বাংলাদেশের জন্য লজ্জার বলেও মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে, নিবন্ধনটা আমরা এখনো ফিরে পাইনি। এখন সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আমাদেরকে আদালতে লড়াই করতে হচ্ছে। আপনাদের দোয়া চাই, সমর্থন চাই, আপনাদেরকে পাশে চাই, আপনাদের বুকে আমাদের জন্য একটু জায়গা চাই। আপনারা বুকে এই জায়গাটা করে দিতে পারবেন? যদি সেই জায়গাটা করে দিতে পারেন, আমরা আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, আমাদের সকল আল্লাহর দেওয়া সকল শক্তির বিনিময়ে আমরা আপনাদের কল্পের স্বপ্নের সেই মানবিক বাংলাদেশ আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ। বিচার বহির্ভূত হত্যা ও গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের দায়ে বছরের পর বছর আন্তর্জাতিকভাবে বিতর্কিত হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও ফের বের হয়ে আসছে বাহিনীটির অপকর্মের ফিরিস্তি, দাবি উঠছে বিলুপ্তির। তবে বিশেষজ্ঞরা বলছেন, র্যাব বিলুপ্ত নয়, বরং একে সংস্কার করে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত একটি বাহিনী হিসেবে পুনর্গঠন করতে পারলে বদলাবে বাহিনীটির ভাবমূর্তি। ফজলে রাব্বির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সাল 2018,
বাসা থেকে তুলে নিয়ে বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হয় টেকনাফের কাউন্সিলর একরামুল হককে। আলোচিত সেই ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এর আগে 2014 সালে নারায়ণগঞ্জের 7 খুন ও 2011 সালে র্যাবের গুলিতে পা হারানো লিমনের ঘটনা জন্ম দেয় নানা প্রশ্নের। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের অভিযোগ ওঠে বাহিনীটির বিরুদ্ধে। সরকার পরিবর্তনের পর গুম খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাহিনীটিকে বিলুপ্তির জোর দাবি ওঠে নানান মহলে। এমনকি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনেও র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়। একটি বাহিনী বিতর্কিত কিংবা সমালোচিত হওয়ার দায় শুধু সেই বাহিনীর একক নয়, বরং সরকার কিভাবে বাহিনীটিকে পরিচালিত করছে তার উপর নির্ভর করে, মনে করেন বিশেষজ্ঞরা। যে সমস্ত কর্মকাণ্ড, তার ভিতরে গুম খুন, ওই আপনার আয়নাঘরের মতন ঘটনা, তারপর আরও খারাপ জিনিসগুলো আছে যেগুলো মানুষ র্যাবের নাম শুনলে ভয় পায়, সেই পর্যায়ে পর্যন্ত চলেছে। অনেক সময় দেখা গেছে যে ছোট বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য মানে র্যাবের কথা বলা হয়, এরকম অবস্থা। তো এই যে একটা হচ্ছে সৃষ্টি, একটা হচ্ছে সৃষ্টির পরের ঘটনাগুলো। সৃষ্টি তো উদ্দেশ্যটা ভালো নেই হয়, কিন্তু সৃষ্টির পরের যখন উদ্দেশ্য নিয়ে ঘটনাগুলো ঘটে সেটার জন্য দায় কিন্তু শুধু র্যাবকে বলবো না, সরকার দায়ী। সরকারের রাষ্ট্র কাঠামোগুলো যারা আছে, যারা এদেরকে ব্যবহার করে থাকে, তারা রাজনৈতিকভাবে কখনো নিজেরা স্বচ্ছ না, নিজেরা দুর্নীতিবাজ থাকে এবং তারা তখন এই র্যাব বলেন, পুলিশ বলেন, সকল বাহিনীকে নষ্ট করে ফেলে। বাহিনীটির ভাবমূর্তি উদ্ধারে নজরদারি, সঠিক জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। তাদের প্রশিক্ষণ এবং তাদের কার্যক্রম সুপারভাইজ করার জন্য যথেষ্ট মানে যেটাকে বললাম যে তার উপরে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। মানে আপনি জাস্ট একটা বাহিনীকে ছেড়ে দিতে পারেন না, কারণ যার যত ক্ষমতা তার কিন্তু আবার ক্ষমতাকে অপব্যবহারের সুযোগ তার তত বেশি থাকে। সুতরাং সেই বাহিনীটার উপরে নজরদারিও আপনার রাখতে হবে। র্যাবের ব্যাপারে বাস্তবতার আলোকেই নেওয়া হবে সিদ্ধান্ত, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো। বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে। এটা তারা একটা ভালো কাজ করছে। র্যাবের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রতিষ্ঠার পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জঙ্গি দমনে বাহিনীটির গুরুত্ব বিবেচনায় রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। পহেলা ফাল্গুন আর দ্বিতীয় শিশু প্রহর শুক্রবারের বইমেলায় যোগ করে ভিন্ন মাত্রা। ফাল্গুনী সাজে শিশু থেকে বৃদ্ধ বইপ্রেমীদের পদচারণায় মুখরিত ছিল বইমেলা চত্বর। বইয়ের বিক্রি বাড়ায় বসন্তের আনন্দ ছাড়িয়েছে বিক্রেতাদের মাঝেও। সাইদুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। বসন্তের প্রথম সকালে বইমেলার দ্বিতীয় শিশু প্রহরের আয়োজন, খুদে পাঠকদের ভিড় চোখে পড়ার মতো। বইয়ের রাজ্যে ঘুরে ঘুরে পছন্দের বই কেনার পাশাপাশি শিশু মনে আনন্দের বাড়তি মাত্রা যোগ করেছে গল্পের আসর আর পাপেট শোর আয়োজন। আমার কাছে পান্তা বুড়ির গল্প আছে, গরিলা, একটা বাচ্চার গল্প আছে। ছোট থেকে যদি আমরা বই দেখানো শেখানো হয় তখন বুঝবে যে বইটা বই পড়তে হয়। ইকরি দেখেছি, তারপরে বই কিনতে গেছিলাম, বই কিনেছি। ইসলামের বই কিনবো আর বিজ্ঞানী। স্পাইডারম্যান, সুপারম্যান আর ব্যাটম্যান, তিনটা সুপারহিরো একটা বইয়ে, সেটা। ছুটির দিন থাকায় বসন্তের প্রথম বিকেলেও বইমেলায় বাড়ে পাঠকের উপস্থিতি। পছন্দের লেখকের পাশাপাশি নতুন বই আর লেখকের দিকেও চোখ ছিল বইপ্রেমীদের। হুমায়ুন আহমেদ এবং নানা রকম এরকম বই, আমার থ্রিলারও ভাল লাগে, থ্রিলার বই। তো আজকে খুঁজতে আসছি মেইনলি থ্রিলার জনরার বইগুলো। আমিও এখন পর্যন্ত বই কিনে নিয়ে দেখছি, আমি মোটিভেশনাল বইগুলো দেখছিলাম। যে ভালো টাইপের নতুন বই নেওয়ার জন্য। গত বইমেলার তুলনায় এবছর বিক্রিও কিছুটা বেশি হচ্ছে, জানালেন বিক্রেতারা। ভাষার মাসে নতুন বই আর লেখক পাঠকের মিলন মেলা যেন জাগিয়ে তুলেছে নতুন প্রাণের উচ্ছ্বাস। এই কয়েকদিন ধরে ভালোই হয়েছে, মানে গত বছরের তুলনায় এবার মেলায় ভালোই বই সেল হচ্ছে। আমার ছড়ার বইটির নাম হচ্ছে মিষ্টি করা কয়টি ছড়া। ছড়ার মাধ্যমেই প্রতিবাদ করতে চায় বা ভালোবাসা বোঝাতে চায়। ছড়ার মধ্যে যে ছন্দ থাকে, এই ছন্দটি আসলে আমাদের মনে অনুরণিত হয়। ফাল্গুনের বর্ণালী সাজে বইপ্রেমীদের ভিড় বেড়েছে বইমেলা চত্বরে।
ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে দর্শনার্থী বাড়ার পাশাপাশি বাড়বে বিক্রিও, এমনটাই প্রত্যাশা লেখক, প্রকাশক এবং বিক্রেতাদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ঋতুরাজ বসন্তের প্রথম দিনে এবার ভ্যালেন্টাইন্স ডে। আধুনিক সমাজ ব্যবস্থায় এই দুটি উপলক্ষ তরুণদের কাছে বেশ আগ্রহের। একই সাথে শুক্রবার ছুটির দিনে নানা বয়সী মানুষও পালন করেছেন উৎসব আমেজে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। বসন্তের আগমনী বার্তায় এবার ভালোবাসার সুর। নগরীতে যেটুকু প্রকৃতি আছে সেখানেই ফাগুনের রং নিয়ে এবার ভ্যালেন্টাইন ডে পালন করে তরুণ তরুণীরা। সম্পর্ক ভেদে ভালোবাসার নানা সংজ্ঞা থাকলেও প্রেমিক যুগলরাই বেশি দখলে রেখেছে ভ্যালেন্টাইন ডে। আমার ক্ষেত্রে যেটা মনে হয় সেটা হচ্ছে সিঙ্গেল থাকা দিনগুলাই মনে হয় ভালো ছিল। না তুমি আবার কিছু মনে করো না? সিঙ্গেল লাইফে একরকম মজা, ম্যারিড লাইফে আরেক রকম মজা, দুইটাই এনজয় করি। আমার বউ তুলনামূলক ভালো আছে সেদিক থেকে, আমাকে অতটা মানে জ্বালা যন্ত্রণা পোহাতে হয় না। অবশ্যই প্রায়োরিটি দেয় সব কিছুতে, বা অফিস শেষ করে আমাকে বলো চলো ঘুরতে যাই, রিক্সা দিয়েই ঘুরি, ওটাও ভাল লাগে। সব দিনই ভ্যালেন্টাইন্স ডে লাগে। দেখা যাচ্ছে ওর দ্বিমত বা আমিও যদি রেগে যাই সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা খারাপের দিকে চলে যায়। আমার মনে হয় অ্যাডজাস্ট করার মেন্টালিটিটা থাকলেই দাম্পত্য জীবন সুখের হয়। কমিউনিকেশন ভালো থাকলে আই গেস সব প্রবলেমেরই সলিউশন থাকে, আরও লাইফটাও আরও ভালো কাটে। আবার অনেকেই এই দিনটিকে উদযাপন করেছেন নিজেদের মতো করে। কেউ আবার দল বেঁধে ঘুরে বেরিয়েছেন ছুটির দিনের আমেজে। এটা শুধুমাত্র যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য না, আমরা বন্ধুরা মিলে সবাই এসেছি। তখন তো ছিল ব্যাচেলার লাইফ, তখন সাদা লাইফ ছিল, এখন হয়ে গেছে সব ডাবল ট্রিপল। হচ্ছে হাজব্যান্ড আছে, কিন্তু এখন হাজব্যান্ড হচ্ছে বাইরে, একা একাই ফ্যামিলির সাথে ঘুরতে আসছি। সো ফিলিংস সো গুড, ভালো লাগতেছে অনেক। অবশ্যই তাকে মিস করতেছি। এই ভালোবাসাটার দিবসেও অশ্লীলতার দিকে নিয়ে যাচ্ছে। আমাদের কাছে মনে হয় যে এটা একটু আমরা অ্যাভয়েড করে চলি, তাই আমরা সিঙ্গেল। এদিন সকাল হয় বসন্ত বরণের আনুষ্ঠানিকতায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার মূল মঞ্চে বসন্ত বরণের উৎসব। বাসন্তী শাড়ি, বর্ণিল পোশাক আর ফুলের মালায় ফাগুনের প্রথম দিনকে স্বাগত জানান তরুণ তরুণী সহ নানা বয়সের মানুষ। বিশ্ব ভালোবাসা দিবস, আজকে এই দিনে সবাই একত্রিত হতে পেরে ভালোই লাগছে, খারাপ লাগছে না। আমি আমার দেশে আছি, আমি একটা উৎসবে আসছি, আমি উৎসব মুখর পরিবেশে আছি। ফাল্গুনটা আমরা অন্যভাবে স্পেশালভাবে উদযাপন করি, আর ভালোবাসা দিবসটা অন্যরকম, দুইটা একসাথে ভালো লাগছে। পরিবেশের পরিবর্তন হবেই, চারপাশে পরিবর্তন হবেই, কিন্তু নিজের মনের শান্তির জন্য আমাদেরকে এই দিনগুলোর সাথে থাকতে হবে। আমি থাকি বিদেশে আমেরিকায়, কিন্তু এবার আমার খুব ভালো লাগছে এসে, আর অনিমা রায়ের সাথে প্রোগ্রাম করব দেখে খুবই ভালো লাগছে। উৎসবমুখর পরিবেশে আর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে যান্ত্রিক জীবনে বসন্ত পালন করে নগরবাসী। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। পবিত্র শবে বরাত উপলক্ষে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। সন্ধ্যায় বাংলা মোটরে সংগঠনটির কার্যালয়ে এতে অংশ নেন সংগঠনটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আক্তার হুসাইন, যুগ্ম সম্পাদক সারোয়ার তুষার সহ অন্যান্যরা। মোনাজাতে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ পুনর্গঠনে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয় এবং ৭১ ও ২০২৪ শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়। দেশজাতির মঙ্গল কামনার পাশাপাশি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয় মিলাদ ও দোয়া মাহফিলে। লোকসানে শাড়ি থেকে মুখ ফিরিয়ে শাল চাদর বুনছেন টাঙ্গাইলের তাঁতেরা। গুণগত মানে কোনো কোনো ক্ষেত্রে এগুলো কাশ্মীরি চাদরের চেয়েও ভালো বলে দাবি তাদের। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সরকারি সহযোগিতা চান তারা। টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাথলি সাদিতে তৈরি হচ্ছে কাশ্মীরি আদলের নানা ডিজাইন ও নকশার বাহারি শাল চাদর। একসময় তারা টাঙ্গাইল শাড়ি বুনতেন। লোকসানের কারণে তারা শাড়ি বাদ দিয়ে এখন প্রায় সারা বছরই চাদর বুনছেন। তবে ভারতীয় চাদরের দৌরাত্ম্যে তারা অসহায়। একসময় এলাকায় প্রায় ৮০০ তাঁত থাকলেও এখন আছে ২০০টি। জিনিসপাতির যে দাম, এই দামে মনে করেন যে আমাদের যে কাজ করি সপ্তাহে ১৫00-১৬00 টাকা, ২০০০ টাকা, এই কাজে আমাদের সংসার চলা খুব কষ্ট। তাহলে জিনিসপাতির দাম তো অনেক বেশি। আগে ১০০ টাকা হলে মনে করেন যে এমনি কাঁচামাল কিনে গেছে, এখন কাঁচামাল কিনবে গেলে নাকি ৫০০ টাকা। সংসার চালাতে হয়, অনেক কষ্ট হয়, মানে মজুরি কম, একদিকে চাদর চলে না। তাঁত মালিকরা বলছেন দেশীয় এই ক্ষুদ্র শিল্পটি বাঁচাতে হলে ভারত ও চীন থেকে চাদর আমদানি বন্ধ করতে হবে। পাশাপাশি সুতার দাম কমানো সহ সরকারি সুবিধা বাড়ানোর তাগিদ দেন তারা। ইন্ডিয়ার কাশ্মীরি চাদরের থেকে আমাদের চাদরের কোনো অংশে মান কম না, এবং আমাদের চাদরগুলা যদি বাহিরের দেশে রপ্তানি করতে সরকার সাহায্য করে
তাহলে আমরা একটু লাভবান হব। এই চাদরগুলো আমরা ভালো রেটে বিক্রি করতে পারবো এবং আমাদের বাংলাদেশে চাহিদা মিটিয়েও আমরা বিদেশের দিকে আমরা রপ্তানি করতে পারবো। আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, সরকার যেন ইন্ডিয়া থেকে এবং চায়না থেকে মাল রপ্তানি না করে। এই বছর ইন্ডিয়া থেকে মাল না আসার কারণে আমরা এবার কিছু বাজার পেয়েছি। টাঙ্গাইলের চাদরের চাহিদা দেশের বিভিন্ন অঞ্চলেই, কিছু চাদর যাচ্ছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশেও। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি ব্যাপকভাবে রপ্তানিযোগ্য পণ্য হতে পারে বলে আশা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরেছেন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। বিক্রম মিস্ত্রি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে নরেন্দ্র মোদী তার উদ্বেগ ও ভারত কিভাবে এই পরিস্থিতি দেখে তা জানিয়েছেন। বাংলাদেশ নিয়ে ভারতের প্রত্যাশার কথাও ট্রাম্পের কাছে মোদী তুলে ধরেছেন বলে জানান মিস্ত্রি। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ ও ভারতের গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্কের প্রত্যাশা করেন। বাংলাদেশ নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ জানালেও ভারত চীন সীমান্ত ইস্যুতে ভিন্ন কথা বলেছেন বিক্রম মিস্ত্রি। এর আগে চীন ও ভারতের মধ্যকার সীমান্ত বিরোধ অবসানে মধ্যস্থতা করার প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেন, প্রতিবেশীর সাথে যে কোনো সমস্যা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র লাইলাতুল বরাত পালিত, রাতভর ইবাদত বন্দেগী, আল্লাহর রহমত কামনায় আকুতি। আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা, সংস্কার নিয়ে আলোচনা শুরু আজ। নির্বাচন নিয়ে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল, অভিযোগ বিএনপি নেতাদের। র্যাব বিলুপ্ত করতে বাড়ছে দেশি বিদেশি চাপ, রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করতে পারলে ফিরে পেতে পারে ভাবমূর্তি, বিশেষজ্ঞদের অভিমত। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।